আমি বললাম যেদিক দিয়ে আমি অ্যালাইনমেন্ট পাবো 500 মিটার বা 1000 মিটারের ভিতরে 4টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছে, শিক্ষার্থী নেই। মানসম্মত শিক্ষা যদি শিক্ষিত নয়, বিশ্বের প্রতিযোগিতায় আপনি আমি কিভাবে দাঁড়াবো? এই যে আমাদের রঞ্জন সাহেব যেটা বললেন যে বিদেশে গিয়ে বলছেন অন্য দেশের শ্রমিকরা যায় ভালো এসি গাড়িতে আর আমরা যে লক্ষ করে তার মধ্যে ওর এসিও নাই। এবং আমরা 2 লাখ টাকা দিয়ে 10,000 টাকার চাকরিতে যাচ্ছে, তো 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকার চাকরিতে যাচ্ছে। কারণটা কি? এখানে আমাদেরও কিছু করার আছে। আমাদের যারা বিদেশে পাঠান, যে সকল লোকজন বিদেশে ট্রাভেল এজেন্টের মাধ্যমে যারা পাঠান, তারা কিন্তু আমাদের স্বার্থ রক্ষা করে। তাদের আমাদের স্বার্থ রক্ষা করা উচিত, সত্য কথাটা বলা উচিত। এখানে অনেকে 10 লাখ টাকা নিয়ে বলা হয় যে আপনি 5,000 রিয়াল পাবেন, টাকা খাওয়া ফ্রি। ওখানে গিয়ে দেখা যায় 500 রিয়াল। শূন্য একটা নেই। দেশের জায়গা জমি এনজিও বলেন বিভিন্ন জায়গা থেকে বন্ধক নিয়েছেন 10 লাখ টাকা। এই 500 রিয়াল কিন্তু তার জন্য হয় না, নিজেই চলে না, কিন্তু তাকে ওখানে দাসত্বের মতো থাকতে হয়। তো আমাদের সিস্টেম এই যে সত্য কথাটা বলা, সেই চুক্তিটা দেখানো যে আপনি এই কাজের জন্য যাচ্ছেন, কাউকে বলছে যে আপনাকে দারোয়ানি করতে হবে, কেয়ারটেকার গিয়ে দেখে যে তাকে দিয়ে ভারী ট্রলি ম্যানের কাজ করাচ্ছে, যেটা তার জন্য ভালো না। দুদিন পরে দেখা যাচ্ছে এত ভারী উত্তোলন করে সে ফিজিক্যালি অসুস্থ হয়ে যায়। তো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা মনে করি যে সরকারি বেসরকারি যেখানে বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং গুলো দেওয়া হয়, এগুলোর একটা ইউনিফাইড স্ট্যান্ডার্ড মান হওয়া দরকার। সার্টিফিকেট গুলো এমন ভাবে ওয়েল প্রিপেয়ার করা দরকার যে আমাদের এখান থেকে যারা ট্রেনিং নেবেন তারা যেন বিদেশে গিয়ে ওয়েল রিকগনাইজড হন। ভাষা একটা সমস্যা আমাদের, আমরা ভালো করে অন্য ভাষা বলতে পারি না, নিজের মাতৃভাষা অঞ্চল ভিত্তিক ভিন্ন ভিন্ন। অনেক দেশে দেখা যায় ভাষার কারণে আমরা কাজ করতে পারি না, কিন্তু আমাদের অনেক মেধাবী তরুণরা দেখেছি তার শিক্ষাগত যোগ্যতা হয়তো তেমন না, কিন্তু ওই দেশে গিয়ে সে কাজেও যেমন দক্ষ হয়েছে, অনেক সময় দেখা যায় ওদের সাথে থেকে থেকে কালক্রমে ওই দেশের ভাষাটাও কিন্তু রপ্ত করে নিয়েছে। কিন্তু ওই ভাষাটা যদি বেসিকটা যদি আমরা আমাদের দেশ থেকে যদি একটু শিখিয়ে দিতে পারতাম, তাহলে ওই দেশে গেলে তার প্রথম যে বিপদগুলো হয়েছে সেগুলো সে পড়তো, অনেকে জানি না। আমি সাউথ কোরিয়ায় গেছি, বাঙালি কাজ করছে, সে ফ্লুয়েন্টলি সাউথ কোরিয়ান বলতেছে, লেখাপড়া খুব বেশি জানে না, চাকরি কত করে বাংলাদেশি টাকা 10 লাখ টাকা বেতন পেয়েছিল একটা কারখানায়। তো কারখানার যে টাইম দেখলাম যে ওইভাবে করলে আমাদের দেশে থাকলে আপনারা করতেন না, আমরা করতাম না, কিন্তু ওখানে একদম সিজন তার ওভার টাইম কত কি করা, সে নসিবের ছেলে কাজ করছে এবং ফ্লুয়েন্টলি সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তুমি কি বাংলাদেশ থেকে পড়ে আসছিল না, বই খাতা নিয়ে আসছিল? বলছে কিছু না, যেহেতু ওখানে কাজ করে করতে করতে মালিকের সাথে কনভারসেশন বলতে কথা বলতে 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 শুনতে শুনতে তার মানে এটা হয়ে গেছে। এবং তার মালিক তাকে দেশে আসতে দিতে চায় না, তাকে ছুটি দেয় না। মানে তার প্রতি এত তার মানে বিশ্বাস, এত আস্থা, সে আমাদের সাথে দেখা করতে এসছে, তখন তাকে ফোন দিচ্ছে তুই আসছিস না কেন, তোকে না দেখে ভালো লাগতেছে না, কারখানায় বসে আছে তুই নাই, আমার কারখানা কি হয়ে যাচ্ছে। এই যে একজন আমার বাংলাদেশের একটা তরুণের জন্য যে কোরিয়ান উদ্যোক্তা, যে ভালোবাসাটা মানে পুরা বললো যে সে তাকে সমস্ত কিছু দিয়ে রাখে, চাবি টাবি যে তুই যেভাবে বলবি সেইভাবে হবে, মানে এরকম এরকম আমাদের অনেক সাফল্য গাথা আছে বিদেশি, আবার কষ্টেরও কিছু কথা আছে। তো এই কষ্টও থাকবে, সাফল্যও থাকবে, কিন্তু আমরা চাই উদ্যোক্তা হিসাবে আমাদের এই তরুণ প্রজন্ম এগিয়ে যাক, আরো ভালো করুক, তাদের যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য আমাদের দিক থেকে যেটা করার সেটা করতে হবে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই তরুণকে অবহেলায় ঝরে যেতে দিলে হবে না, তাদের শিক্ষা দীক্ষায় প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে। তাহলে তারুণ্যের যে উন্মাদনা, তারুণ্যের যে দক্ষ জনশক্তি গড়ার যে একটা সুযোগ, সেই সুযোগে আমরাও সুযোগ নিতে চাই। তো সবাইকে পরিশেষে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।